আমরা মুক্তিযুদ্ধকে ২৪ অভ্যুত্থানের সাথে মুখোমুখি করার চেষ্টা করেছি। এটা কি কখনোই ঠিক হয়েছে? বা এখন কি মনে হচ্ছে আমরা এখন এমন অবস্থা তৈরি হয়েছে, একটি নতুন সরকার হয়েছে, নির্বাচিত সরকার। আমরা মনে করি সরকারটি তার যে দাবি ৩১ দফার যে তাদের যে ৩১ দফা রয়েছে জনগণের কাছে দেয়া ওয়াদা রয়েছে, সেটা তারা পূরণ করতে করতে এগিয়ে যাক। জুলাই সনদের যে সংস্কারগুলি হওয়া দরকার সেগুলি পূরণ করুক, কারণ বর্তমান প্রধানমন্ত্রী বলেছেন অক্ষরে অক্ষরে জুলাই সনদ প্রতিপালিত হবে। সেটিকে মনে রাখতে চায় অভ্যুত্থানের প্রজন্ম এবং এ জাতি। কারণ স্বৈরাচার হলে কি হয় সেটার পরিণতি কিন্তু মানুষ দেখেছে। সুতরাং আমি মনে করি মূল্যায়নের জায়গাটিকে আমাদের এভাবেই দেখা উচিত যে আমরা ব্যক্তিত্বের নেতৃত্বের মূল্যায়নের জায়গাটিকে করতে হলে তার জীবনাচরণ জানব, তার পেছনের ইতিহাস জানব, তার অবদান জানব এবং তার দোষের অপরাধের বিষয়টিও জানব। মরদেহ পচাকে কেন্দ্র করে সারা বাংলাদেশের গণমাধ্যম উত্থান, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এবং আমরা জানতে পারলাম গণমাধ্যমের বরাত দিয়ে যে ওই ভদ্র মহিলার সন্তানগুলো প্রতিষ্ঠিত এবং কেউ কেউ উচ্চশিক্ষিত এবং বুয়েটের শিক্ষক পর্যন্ত রয়েছে। আসলে এটাকে আমরা এইভাবে যদি দেখি, এটি প্রথম দৃষ্টিতে দেখলে পরে সাংঘাতিকভাবে ভয়ানক দুর্ভাগ্যজনিত কষ্টের বিষয় যে মা এতগুলো সুসন্তান সুশিক্ষিত করলেন, মানুষ করলেন, এখন তার এই অসহায় সময়, মৃত্যুর সময় কেউ তার পাশে ছিলেন না, এবং তার পরবর্তী ৮ দিন পেরিয়ে গেছে, কেউ টের পায়নি। এটি আমাদের একটি ভয়ানক বার্তা দেয় যে আমরা স্বাভাবিকভাবে যদি বলি, সকলে হয়তো এইভাবেই বলবে যে কি লাভ হলো সন্তান মানুষ করে। এটা একটা দৃষ্টিভঙ্গি, বেশিরভাগ দৃষ্টিভঙ্গি কিন্তু এটার পক্ষে। প্রকারান্তরে আমি বলবো যে সেই সন্তানেরদের দেখভালের জায়গাটি কোথায় ছন্দপতন ঘটলো যে মাকে তারা একা ফেলে রাখলো। এই বিষয়টিও আমার মনে হয় সমাজ ভাবনায় আসা উচিত। আমাদের আজকাল যেটা হয়েছে, একান্নবর্তী পরিবারগুলো ভেঙে গিয়েছে। এই যে একা পরিবার এবং সন্তানদেরকে প্রতিষ্ঠিত করবার লক্ষ্যে সন্তানদেরকে দূরে পাঠানো অথবা দূরে চলে যাওয়া মেনে নেওয়া, তার মধ্যে যেটা হচ্ছে যে পারিবারিক যে দায়িত্ববোধ, সেখান থেকেও সমাজ এবং সংসার দুটি জায়গাতেই আমার মনে হয় চিন্তা ভাবনার অসঙ্গতি হচ্ছে বলেই সেখানে আমাদের সহানুভূতি অথবা আমাদের সহ অবস্থান এগুলি নিশ্চয়ই কাজ করছে। এর পিছনেও ভদ্রমহিলা একাকী হয়েছেন, তার পেছনে এই যে আমি যেটা বললাম সহমর্মিতা, সহানুভূতি, সহ অবস্থান, এই জায়গাগুলোতে বড় ধরনের সংঘাত হয়েছে, অসুবিধা হয়েছে। তা না হলে উনি একা থাকবেন কেন? সন্তানদের এই ঘাটতিগুলো পূরণের জন্য আমরা সংসার থেকে, পরিবার থেকে, সমাজ থেকে আমরা সকলকে সচেতন করতে পারি। যে একটি নিয়মও হয়েছে যে বৃদ্ধ অবস্থায় বাবা মাকে একটা নতুন করে আইনও হয়েছে কিন্তু ইন্টিরিয়াম গভর্নমেন্টের সময়, সেটাও কেন কার্যকর হলো না? তাহলে আমি মনে করি ওই সন্তানদের জবাবদিহি করা দরকার, শুধু তার পরিবারের কাছে না, সমাজ এবং রাষ্ট্রের কাছে। তাহলে হবে কি, বাকি সমাজ, বাকি সন্তানেরা যারা দূরে আছে বা যাদের কোনো রকম সহ অবস্থানের সমস্যা আছে, তারা নিশ্চয়ই তাদের বিষয়গুলো সচেতন হবে এবং এগুলি আর হবে না। এত মর্মান্তিক একটি বিষয় যে এটা আমরা হয়তো মিডিয়ার কারণে জানতে পারছে সকলে, কয়েকদিন উথাল পাথাল হবে, কিন্তু এই উথাল পাথালের মধ্য দিয়ে কিন্তু সমাধান হবে না। সমাধানের জায়গাটি খুঁজতে হবে আমাদের, যে কেন একজন মা একা হয়ে যায়, কেন একজন মায়ের সাথে সন্তানদের দূরত্ব বাড়বে, কেন একজন মা বাবার সাথে সন্তানদের দূরত্ব বাড়বে। সেখানে বোঝাপড়ার কোথায় সমস্যা? সন্তানেরা যখন নিজেদের পারিবারিক জীবনে প্রবেশ করে, যখন তাদের কাছে নতুন সদস্যরা আসে, সব মিলিয়ে আমি মনে করি এখানে সহানুভূতি, সহ অবস্থান, সম্মানজনক অবস্থান, দায়িত্বের জায়গাটিকে, আমাদের প্রত্যেকের জায়গাটিকে ধরে ধরে শেখা দরকার। এবং সেই জায়গাগুলো না হওয়া পর্যন্ত আমাদেরকে কিন্তু এই রকম মায়েদের মৃত্যু, বাবাদের মৃত্যু দেখতে হবে। বর্ষিয়ান রাজনীতিবিদ বলাও একটা অপরাধ হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি হচ্ছে তোফায়েল আহমেদ মৃত্যু প্রসঙ্গে গণমাধ্যমে বর্ষিয়ান রাজনীতিবিদ আসাতে অনেক রকমের ট্রল হচ্ছে, কেননা যে উনি শেখ হাসিনার রেজিমের সহায়ক ছিলেন, শেখ হাসিনা যে ফ্যাসিবাদী ছিলেন উনি সহযোগিতা করেছেন,
সেটাকে নিয়ে ওনার মৃত্যুকে কেন্দ্র করে অনেকে গ্রেপ্তার হয়েছেন সেখানে জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে। প্রশ্ন হচ্ছে তোফায়েল সাহেবের মৃত্যু নিয়ে আপনার মূল্যায়ন কি? আচ্ছা, তোফায়েল আহমেদকে সকলে কেন চেনে? ঐতিহাসিক তার ভূমিকা রয়েছে। তো আমরা পেছন থেকে একটু শুরু করতে হয় না বিষয়টা? একজন বর্ষিয়ান রাজনৈতিক নেতা 85-86 বছরে এসে মৃত্যুর মুখোমুখি হলেন, এবং ওনার মৃত্যু হলো অনেকটা অসহায় অবস্থায়। এবং আমি জানি এই ধরনের রোগীদের শেষ সময়টি কেমন যায়। তো শেখ হাসিনার রিজিউমের সাথে অনেকেই জড়িত ছিল। তোফায়েল আহমেদ বড় কোনো দায়িত্বেও ছিলেন না, কিন্তু শেষ সময়টিতে এটি একটি বিষয়। একটি স্বৈরাচার সরকারের পতনের সাথে সকল মানুষকে দোষারোপ করা আমাদের সহজাত প্রবণতা, সেখান থেকে ওনাকেও দোষী করা হয়েছে। এটা একটা পার্ট। আরেকটা পার্ট হলো যে ঐতিহাসিকভাবে এই বাংলাদেশ স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, এগুলোর সাথে তোফায়েল আহমেদ একেবারে ওতপ্রোতভাবে জড়িত। সেই সময়কার 6 দফাকে 1 দফায় পরিণত করার পেছনে আসম আব্দুর রব, তোফায়েল আহমেদ, সিরাজুল আলম খান, এই ছাত্র নেতাদের যে অনবদ্য ভূমিকা, সেটাকে কোনোভাবেই খাটো করার বিষয় আছে? আমরা সেই জায়গাটাকে মূল্যায়ন না করে শুধুমাত্র স্বৈরাচারী সরকারের সাথে তার সম্পৃক্ততা, তার জন্য তো নিন্দাচার হচ্ছে, তার জন্য তার সমালোচনা হচ্ছে, তাদেরকে সাজার মুখোমুখি করা হচ্ছে, সেটা তো একটা পার্ট। কিন্তু যে পার্টটি আমাদের দেশের জন্মের সাথে জড়িত, সেটাকে কেন আমরা মূল্যায়ন করব না? এই কথাটি নিয়ে ট্রল হচ্ছে। এটি ট্রল কেন হবে? ট্রল হতে একটি মানুষের মৃত্যুর পরে তাকে নিয়ে এত ট্রল কেন হবে? তাকে নিয়ে কথা হতে পারে, আলোচনা হতে পারে, সমালোচনা হতে পারে, কিন্তু তার মৃত্যুকে নিয়ে কেউ এমনও বলেছে, যেমন কর্ম তেমন ফল। তাহলে কি আমরা মৃত্যুটাকে এই পৃথিবীতে জন্মিলে মরিতে হবে, এই বাক্যটি আমরা স্বীকার করব না? সেটা আপনি হন, আমি হন, যেই হোক, আমাদেরকে তো এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাহলে কি যেমন কর্ম তেমন ফল কথাটি কেন আসে? আমি দেখেছি 2-1টি জায়গায়, শুনেছি এটি নিয়ে কথা হচ্ছে। আমি মনে করি এই বিষয়টিকে এইভাবে না দেখে, স্বাধীনতার অন্যতম নেতৃত্বের মধ্যে তোফায়েল আহমেদ একজন। ওনাকে যে আপনার তো সুযোগ রয়েছে দেশের প্রচলিত আইন দিয়ে দোষারূপে কোনো দোষী ব্যক্তিকে সাজা দেওয়ার, কিন্তু তার যে অনবদ্য ভূমিকা রয়েছে সেটিকে মুছে ফেলার অধিকার কিন্তু আবার আপনার নেই, আমার নেই। কিন্তু সেটা আমরা আরেকটা করেছি, আমরা মুক্তিযুদ্ধকে 24 অভ্যুত্থানের সাথে মুখোমুখি করার চেষ্টা করেছি। এটা কি কখনোই ঠিক হয়েছে? বা এখন কি মনে হচ্ছে? আমরা এখন এমন অবস্থা তৈরি হয়েছে, একটি নতুন সরকার হয়েছে, নির্বাচিত সরকার। আমরা মনে করি সরকারটি তার যে দাবি 31 দফার, যে তাদের যে 31 দফা রয়েছে, জনগণের কাছে দেয়া ওয়াদা রয়েছে, সেটা তারা পূরণ করতে করতে এগিয়ে যাক। জুলাই সনদের যে সংস্কারগুলি হওয়া দরকার সেগুলি পূরণ করুক, কারণ বর্তমান প্রধানমন্ত্রী বলেছেন অক্ষরে অক্ষরে জুলাই সনদ প্রতিপালিত হবে। সেটিকে মনে রাখতে চায় অভ্যুত্থানের প্রজন্ম এবং এ জাতি। কারণ স্বৈরাচার হলে কি হয় সেটার পরিণতি কিন্তু মানুষ দেখেছে। সুতরাং আমি মনে করি মূল্যায়নের জায়গাটিকে আমাদের এভাবেই দেখা উচিত যে আমরা ব্যক্তিত্বের, নেতৃত্বের মূল্যায়নের জায়গাটিকে করতে হলে তার জীবনাচরণ জানব, তার পেছনের ইতিহাস জানব, তার অবদান জানব, এবং তার অপরাধের বিষয়টিও জানব। তারপরে আমরা মূল্যায়ন করব। তাকে একভাবে ঢালাওভাবে মূল্যায়ন করে আমি মনে করি যে, দেখুন, আরেকটি কথা বলি, একজন মুক্তিযোদ্ধা যে আমি শুনেছি যুদ্ধটি ছিল জনযুদ্ধ। সেখানে কিন্তু অনেক সমাজ বহিষ্কৃত অথবা সমাজে সম্মানিত না, গ্রহণযোগ্য না, এমন লোকজনও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। তার সেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণের পার্টটুকু সত্যিই অনবদ্য, কিন্তু সে যদি ব্যক্তিগতভাবে পরবর্তীতে বা তার আগে তার কোনো ধরনের সমাজ বহির্ভূত অন্যায় কাজ করে থাকে, সেটা দুর্নীতি হতে পারে, সেটা চারিত্রিক ত্রুটি হতে পারে, তার জন্য নিশ্চয়ই সে ক্ষমা পাবে না। কিন্তু তার কৃতিত্ব যেটুকু করেছে সেটুকুর জন্য তাকে কৃতিত্ব দিতে হবে। সেই হিসাবে আমি মনে করি উনি বর্ষিয়ান ছিল, আমাদের সকলের অভিভাবক ছিল। আমি তাকে এভাবে মূল্যায়ন করতে চাই, দেশ একজন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠককে হারানো।
চেঞ্জ টিভি.প্রেস, এক ফোঁটা হলুদও নেই।